গুড মর্নিং ক্লাস 7। আজ আমি প্রিপারেশন নিয়ে ক্লাস নেব। তো আজকের এই প্রিপারেশনের ফার্স্ট ক্লাসে আমি প্রিপারেশনের রুলসগুলো শো করব এবং পরবর্তীতে প্রিপারেশন তোমাদের পরীক্ষা যেভাবে আসে সেভাবে প্র্যাকটিস করব। সো প্রিপারেশনের শুরুতেই আমরা জেনে নিই চলো যে প্রিপোজিশন ব্যাপারটা কী বা প্রিপারেশন কাকে বলে। প্রি এবং পজিশন দুইটা শব্দের দুইটা অংশ মিলে প্রিপারেশন শব্দটা এসছে। তো ব্যাপারটা হচ্ছে যে প্রি কি আর পজিশন কি। প্রি হচ্ছে তোমার প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। এখন কার পূর্বে কার অবস্থান, ব্যাপারটা হচ্ছে যে নাউন বা প্রোনাউন এর পূর্বে অবস্থান, নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন অবস্থানটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে। এখন যদি আমরা এটাকে মানে যে কাকে বলে সেই হিসাবে লিখি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। দেখো যে দ্য ওয়ার্ড হুইচ স্ট্যান্ডস বিফোর noun and pronoun and make a relationship with other words of the sentence is called preposition। তাহলে কি দাঁড়ালো যে যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। That means the word which stands before a noun and pronoun and make a relationship with other words of the sentence is called preposition। তো এই হচ্ছে মোটামুটি প্রিপোজিশন কাকে বলে। তো আমরা একটু এই ফাঁকে জেনে নিই প্রিপোজিশন কত প্রকার। তো স্টুডেন্টস তোমরা কি জানো যে প্রিপোজিশন কত প্রকার? দেয়ার আর 6 কাইন্ডস অফ প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে 6 প্রকার। আমরা তো দেখে নিই 6 প্রকার প্রিপোজিশন কী কী। Prepositions are preposition are 6 kinds। Okay, 6 kinds preposition। তো 6 kinds কি কি? আবার 1 হচ্ছে simple preposition। নাম্বার 2 নাম্বার 1 হচ্ছে simple, নাম্বার 2 হচ্ছে ডাবল, নাম্বার 3 হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। কি কি লিখলাম দেখো তো? নাম্বার 1 সিম্পল, নাম্বার 2 ডাবল, নাম্বার 3 কম্পাউন্ড, আর নাম্বার 4 হচ্ছে ফ্রেজ। নাম্বার এরপর এটা আমি একটু মুছে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই প্রিপোজিশন কাকে বলে বুঝতে পেরেছো। নাম্বার 4 হচ্ছে ফ্রেজ, নাম্বার 5 পার্টিসিপল অ্যান্ড নাম্বার 6 কি কেউ বলতে পারবে? নাম্বার 6 হচ্ছে ডিসগাস্ট প্রিপোজিশন। এই হচ্ছে 6টা প্রিপোজিশন। কি কি বললাম? যে সিম্পল, ডাবল, কম্পাউন্ড, ফ্রেজ, পার্টিসিপল, ডিসগাস্ট। তো প্রিপারেশন কাকে বলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রিপারেশনের ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো যে আমরা একটা লাইন লিখলাম, দ্য
The book is on the table. অর্থাৎ টেবিলের উপর বইটা আছে। এই যে অন লিখলাম, এই অনটাই তো প্রিপোজিশন, বুঝতে পারছো তাই তো? এখন কি হলো, আমরা যখন এটার সংজ্ঞা পড়েছিলাম নাউন বা প্রোনাউনের পূর্বে, তাহলে এরপরে নিশ্চয়ই এটা নাউন বা প্রোনাউন কিছু একটা হবে, তাই না? টেবিলটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে প্রিপোজিশন। মাঝখানে অবশ্য একটা আর্টিকেল রয়ে গেল। তোমরা কি জানো যে আর্টিকেলকে কোন পার্টস অফ স্পিচ বলা হয়? আর্টিকেলকে কোন পার্টস অফ স্পিচ বলা হয়, এটা কিন্তু তোমার প্রশ্ন হলো। যারা আমার সাথে আছো তারা কমেন্ট বক্সে উত্তর লেখো যে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ। আর যদি না জানো তাহলে বলো যে স্যার জানি না, আপনি বলেন। এটা আমি পরবর্তী আলোচনার সাথে সাথে আমি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করবো যে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ, ট্রাই করো। আমরা তো আর্টিকেল বলতে এএনডি বুঝি, কিন্তু এএনডি তো অবশ্যই একটা সেন্টেন্সের অংশ, পার্ট, তাই না? সেই পার্টস অফ স্পিচ কি কি? আচ্ছা, মোটামুটি হলো যে প্রিপোজিশন কাকে বলে বললাম, এবং প্রিপোজিশন কত প্রকার তাও বললাম। এবার চলো আমরা একটু প্রিপোজিশনগুলো পরিচিত হই নিই, যে গুরুত্বপূর্ণ প্রিপোজিশনগুলো কী কী। সো আর্টিকেল হচ্ছে আর্টিকেলস, যেগুলোকে আমরা এ, এন এবং ডি হিসেবে চিনি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। হয়তো অনেকেই জানতে না জানারই কথা। আর্টিকেল অর্থাৎ এ, এন, ডি এগুলো অ্যাডজেক্টিভ। চলো আমরা গুরুত্বপূর্ণ প্রিপোজিশনগুলো একটু পরিচিত হই। যে ইংরেজিতে তো প্রিপোজিশন জানো যে অনেক প্রিপোজিশন আছে, যখন ইউজ করা হয় অনেক প্রিপোজিশন আছে। বিশেষ করে যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করা হয় তখন দেখবে যে অসংখ্য প্রিপোজিশন। তো মোটামুটি ইংরেজিতে গুরুত্বপূর্ণ 150 প্রিপোজিশন আছে। এখন 150 দ্যাট মিনস হচ্ছে 150টা প্রিপোজিশন তো মুখস্থ করা অনেকটা টাফ, তাই না? কারণ একটা প্রিপোজিশনের বাংলাটা বুঝতে হবে, এর সেন্টেন্সের প্রয়োগটা, ইউজটা বুঝতে হবে। তো সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা প্রিপোজিশন নিয়ে আমি আলোচনা করব, যদি আজকে নয়তো শেষ করতে না পারলে সামনের দিন। তো গুরুত্বপূর্ণ যে 20টি প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশনগুলো আমি একটা লিস্ট করে দিচ্ছি তোমাকে, তোমরা লিখে নাও লিস্টটা। আচ্ছা, লিস্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশনস। এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে গুরুত্বপূর্ণ প্রিপোজিশনগুলো কি কি। আমরা তো ওই যে যেটা বললাম যে অসংখ্য প্রিপোজিশন আছে, ঠিক অসংখ্য না হলো 150 মনে রাখা খুব টাফ, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপোজিশনগুলো একটু আগে লিস্ট করে নিই। in, at, into, on, for, with, 7 number, within, 8, 9, 10। আমি গুরুত্বপূর্ণ 20টা প্রিপোজিশন শো করছি, যেগুলো আমাদের একেবারেই না জানলে না, অর্থাৎ জানতেই হবে। by, to, after, 11, লিখছো নিশ্চয়ই। এই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন লিস্টটা না লিখলে একেবারে মিস করবে, এটা খুব দরকার পড়বে। আমরা কিন্তু ধারাবাহিকভাবে একটা একটা করে আলোচনা করব। তো 10 নাম্বার ছিল হচ্ছে আফটার, বিটুইন, between, among, কি বললাম যে between, among, above, about,
ওভার। খেয়াল রাখতে হবে আমরা কি করছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশনগুলোর লিস্ট করছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপোজিশন যেগুলো আমাদের একেবারেই কাজে লাগবে। সাথে আছে রিপন হোসাইন, ক্লাস 7, রোল নাম্বার 1। থ্যাংক ইউ রিপন ফর ওয়াচিং মাই ক্লাস। প্রিপোজিশনের লিস্টগুলো মানে দেখতে পাচ্ছ, এডিট করে দিই তাহলে আরও সুবিধা হবে। তাহলে বাকি 20 প্রিপোজিশনগুলো এখানে শো করছি। 16, সো 15 নাম্বার কি ছিল, ওভার, তাই তো? and 16 V4 across, out of এবং ও ডাবল এফ, অফ, এটাও অফ। তো স্টুডেন্টস এইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার প্রিপোজিশনের লিস্ট। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে প্রিপোজিশন তো অসংখ্য হয়, কিন্তু গুরুত্বপূর্ণ এই 20টা প্রিপোজিশন শিখলে তোমার মোটামুটি পরীক্ষার জন্য হয়ে যাবে। আর বেশি খেয়াল রাখো তো সম্ভব না, অনেক সময় সমস্যা হয়ে যায়। সো আমরা প্রিপোজিশনগুলো পরিচিত হয়ে নিই। নাম্বার 1 ছিল ইন, অ্যাট। আমি একটু একবার করে পড়ে যাই যাতে তোমরা লিখতে পারো, সময়টা দিচ্ছি, নয়তো আমি মুছে ফেললে হয়তো অনেকে মিস করবে। তো যারা এই সময় দেখছো তারা একটু লিখে নাও। গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশনস, লিস্ট অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন। নাম্বার 1 ইন, দেন 2 অ্যাট, 3 ইনটু, 4 অন, 5 for, 6 with, 7 within, 8 by, 9 to, 10 after, 11 between, 12 among, 13 above, 14 about, 15 over, 16 before, 17 across, 18 out of, 19 off, 20 অফ। এটা অফ, এটা অফ হচ্ছে, এটা অফ। তো এই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এবার যেই প্রিপোজিশনগুলো যেভাবে আমি শো করলাম, দ্যাট মিনস সিরিয়ালি আমি প্রিপোজিশনগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করব, ব্যাখ্যা করব। বাংলায় কি শাব্দিক অর্থ হয়, পাশাপাশি থ্যাংক ইউ স্যার ফর টেক আওয়ার ক্লাস, রিপন লিখেছে। রিপন ফর প্রিপোজিশনের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, রিপন একটা কমেন্ট করেছে, রিপন একটা কমেন্ট করেছে, দেখো যে থ্যাংক ইউ স্যার ফর টেক আওয়ার ক্লাস। আচ্ছা রিপন, থ্যাংক ইউ তোমাকে এই কমেন্ট করার জন্য, কিন্তু তোমার এই কমেন্টে দেখো একটা ভুল আছে। সেই ভুলটা কি, এই যে ফর লিখেছো, আমাদের যেহেতু আজকে প্রিপোজিশন, তাই প্রিপোজিশন নিয়ে আলোচনা করি। ফরের পরে যে ভার্ব হবে সেই ভার্বের সাথে কিন্তু আইএনজি হবে। অর্থাৎ ফরের পরে তুমি ভার্বটা লিখেছো টেক, যেটার সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ টেকিং হবে। থ্যাংক ইউ ফর টেকিং আওয়ার ক্লাস, মনে থাকবে রিপন? অর্থাৎ তুমি যেটা লিখেছো একটু কারেকশন করে নেবে, থ্যাংক ইউ স্যার ফর টেকিং আওয়ার ক্লাস। সো ফর ভার্বের ফর প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো যা বলছিলাম যে এই ছিল গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রিপোজিশনগুলোর লিস্ট। তো আসলে চলে আমরা যে একটা একটা করে এবার বুঝিয়ে দিই। সো নাম্বার 1-এ কি ছিল যদি একটু মনে করতে পারো লিস্টে, ইন। নাম্বার 1-এ ছিল হচ্ছে ইন মানে হচ্ছে যে ভেতরে, ঠিক আছে? ইন মানে হচ্ছে ভেতরে, কোনো কিছুর ভেতরে কোনো কিছু থাকা বা অবস্থান করা, এক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। যেমন ধরো, যেমন যে আমাদের এখন ধরো
এখানে লাইনে আছে রিপনকে দেখতে পাচ্ছি, রিপন লিখেছিলাম কিন্তু টাইপ মিস্টেক হয়ে গেছে। ওকে রিপন, থ্যাংক ইউ, নো প্রবলেম, তুমি চেষ্টা করেছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো রিপনের কথাই লিখি, ধরো রিপন লিভস ইন ঢাকা, ঠিক আছে। তো একটা জিনিস তো এখানে জানো যে রিপন থার্ড পারসন সিঙ্গুলার, রিপন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়েছে, এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বসের একটা ব্যাপার। আর আমাদের প্রিপোজিশন যেটা আসলো ইন মানে বলতে বলছে যে মধ্যে, রিপন ঢাকার মধ্যে বাস করে, মানে হচ্ছে রিপন ঢাকায় বাস করে, এই মধ্যে অবস্থা বোঝাতে আমরা ইন ব্যবহার করব। ইনের ব্যাপারটা আলোচনা করলাম, এটা ছিল নাম্বার 1। নাম্বার 2তে চলে যায় আমাদের লিস্ট অনুযায়ী অ্যাটের মানে হচ্ছে কি বলতো, অ্যাটটাকে সাধারণত আমরা নির্দিষ্ট কোনো সময় হিসাবে ব্যবহার করতে পারি, তাকানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আবার ধরো তাকানো বা মাত্রার ক্ষেত্রেও অ্যাড ব্যবহার করা যায়। এখন অ্যাড দিয়ে যদি একটা লাইন লিখি, লুক অ্যাট দ্য পিকচার বা সামথিং, তো সেটা তো সবাই যাবে, কিন্তু মাত্রা নিশ্চয়ই শব্দটা অনেকে হয়তো নতুন শুনে থাকবে, তাই মাত্রা নিয়েই আমি একটা লাইন লিখি। দ্য কার রানস at 60 km/h। তো কি হলো যে গাড়িটি প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে যাচ্ছে বা চলছে, রানস মানে চলছে। তো এই যে এখানে মাত্রা অর্থাৎ গাড়িটার গতিবেগকে এখানে উল্লেখ করা হয়েছে, সেই গতিবেগের জন্য এখানে অ্যাট ইউজ করা হয়েছে। সো অ্যাটের ইউজটা কিন্তু মাত্রার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে দেখো নাম্বার 3 আমাদের ছিল ইনটুর দুইটা ব্যাপার আছে মূলত, একটা হচ্ছে প্রবেশের ক্ষেত্রে ইনটু, এবং আরেকটি হচ্ছে পরিবর্তন এবং প্রবেশ। ইনটুর মূলত এই দুইটা ব্যবহার আছে। তো প্রবেশ মনে করো যদি আমরা বলি প্রবেশ নিয়ে, যেমন ধরো শি enters into the hall room, অর্থাৎ সে হল রুমে প্রবেশ করলো, অর্থাৎ সে বাইরে থেকে ভেতরে প্রবেশ করেছে। এই যে প্রবেশ করা, এই প্রবেশ অর্থে কিন্তু ইনটু ব্যবহার হয়েছে। পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু ইনটু হয়, সেক্ষেত্রে হয়তো তোমাদের আরেকটা লাইন দিয়ে হয়তো বোঝানোর দরকার পড়তে পারে। যেমন ধরো লিখলাম যে ওয়াটার চেঞ্জেস ইনটু আইস, অর্থাৎ পানি যখন আমরা ফ্রিজে রাখি বা যে কোনো উপায়ে যখন বরফ করা হয়, এটা একটা পরিবর্তন হয়, পানির পরিবর্তন হয়ে বরফ হয়ে যায়। পানি থাকে ঠিকই, তো এটা একটা তরল থেকে কঠিন রূপে চলে যায়। এই যে চেঞ্জ হলো, এই যে পরিবর্তন হলো, এক্ষেত্রেও আমরা ইনটু ব্যবহার করবো। সো পরিবর্তনের ক্ষেত্রে এবং প্রবেশের ক্ষেত্রে আমরা ইনটু শব্দটা ব্যবহার করব। কি বললাম? পরিবর্তন এবং প্রবেশের ক্ষেত্রে। চল তাহলে দেখে নিই নাম্বার 4 কি আছে। নাম্বার 4 ছিল, বলতো নাম্বার 4 কি শব্দটা ছিল লিস্টে? অন, তাই তো? আচ্ছা, অন দিয়ে তাহলে একটা আমরা অনের ব্যাপারটা মূলত হচ্ছে যেটা প্রাথমিকভাবে তোমার মাথায় আসবে বা মনে রাখতে হবে, উপরে অর্থে অন ব্যবহার করা হয়। কি বললাম? উপরে। যে প্রথমে একটা লাইন লিখলাম না, দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে হচ্ছে টেবিলের উপরে বই, সেই উপরে অর্থে আমরা অন ব্যবহার করি। আবার উপরে ছাড়াও ধরো আরেকটা শব্দ দেই, যেমন চালু শব্দের অর্থেও কিন্তু অন ব্যবহার করা হয়। যেমন দেখো, সুইচ অন দ্য টিভিটা সুইচ অন করো, বা ফ্যান বললাম যে ফ্যানটা সুইচ অন করো।
এই যে অন করা মানে হচ্ছে ফ্যানটাকে চালু করা, ফ্যানটাকে চালু বোঝাচ্ছে। এই চালু অর্থ কিন্তু আমরা অন ব্যবহার করছি। একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, অ্যাজ ইউজুয়াল যেই অর্থটা দাঁড়ায়, যে স্বাভাবিকভাবে একটা অর্থ দাঁড়ায়, সেটা তো তোমরা অনেকে জানো। তো বিকল্প যে অর্থটা হতে পারে, যেমন ধরো এখানে অ্যাটের ক্ষেত্রে ছিল মাত্রা, অনের ক্ষেত্রে হচ্ছে চালু। আমি উপরেটা না বলে চালু দিয়ে একটা এক্সাম্পল লিখেছি যাতে তোমরা বিকল্প উত্তরটাও বুঝতে পারো। তো কি হলো, অনের ইউজটা হচ্ছে উপরে বা চালু অর্থে। তো নাম্বার 5 ছিল হচ্ছে ফর, তাই তো। আর ফরের একেবারে শাব্দিক অর্থ হচ্ছে, প্রথমে যেটা তোমাদের মাথায় আসবে, ফর মানে হচ্ছে কি, জন্যে। যেমন ধরো লেখো জন্যে হতে পারে, আরেকটা বিকল্প হতে পারে ধরো উদ্দেশ্যে, উদ্দেশ্য ফর হতে পারে। যেমন যদি জন্যে দিয়ে আমরা একটা এক্সাম্পল করি, যেমন ধরো আই অ্যাম ওয়েটিং ফর ইউ, অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই যে জন্যে অর্থে আমি এখানে ফর ব্যবহার করছি। দেখো লাইনটা কি হলো, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আর যদি উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা একটা লাইন লিখি, যেমন দেখো যে হি স্টার্টস ফর ঢাকা, অর্থাৎ সে ঢাকার বাইরে থাকে, সে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই যে এখানে স্টার্টস দেখতে পাচ্ছ, স্টার্টস মানে হচ্ছে চালু হওয়া, বা সে রওনা দিয়েছে কি করতে, ঢাকার উদ্দেশ্যে, তাই তো। আর এর আগে ফর মানে হচ্ছে যে ঢাকার জন্য, ঠিক ওইরকম জন্যে অর্থে ব্যবহার হয় না, এখানে কিন্তু হয়েছে যে উদ্দেশ্যে অর্থে, অর্থাৎ ঢাকার উদ্দেশ্যে সে রওনা দিয়েছে। তো প্রথম 5টা প্রিপোজিশন ছিল ইন, অ্যাট, ইনটু, অন, ফর। এই প্রথম 5টা প্রিপোজিশন করলাম, বোঝালাম। চলো নেক্সট প্রিপোজিশনটা কি আছে সেটা একটু দেখে নেই। সো 1 2 3 4 5 শেষ হলো। 6 নাম্বার প্রিপোজিশনটা কি আছে মনে করতে পারো? যদি একটু দেখো তো চিন্তা করে, বা লিস্টটা যদি তুমি এনলিস্ট করে থাকো, আমার লিস্টটা যদি তুমি খাতায় এনলিস্ট করে থাকো, তাহলে হয়তো বলতে পারবে যে 6 নাম্বারটা কি ছিল। 6 নাম্বার ছিল হচ্ছে উইথ। উইথ মানে হচ্ছে, উইথের একটা অর্থ হচ্ছে সাথে, উইথের আরেকটা অর্থ হচ্ছে দ্বারা, দ্বারা বা সাথে। এক্ষেত্রে আমরা উইথটা ব্যবহার করব, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্থে ব্যবহার হয় সেগুলো আমি দিচ্ছি। উইথ মানে হচ্ছে দ্বারা বা সাথে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সত্ত্বেও অর্থেও উইথ ব্যবহার করা হয়, সত্ত্বেও। হ্যাঁ, তো যেমন দেখো যে উইথ all his richness he is unhappy, অর্থাৎ তার যে ধন সম্পদ আছে সেই ধন সম্পদ থাকা সত্ত্বেও সে অসুখী। কি হলো, উইথ অল হিজ riches he is unhappy। কমা দিতে পারো, অর্থাৎ যেটা দাঁড়ালো যে তার সব কিছু থাকা মানে ধন সম্পদ থাকা সত্ত্বেও সে আনহ্যাপি। এই সত্ত্বেও অর্থ ব্যবহার করা হলো। নাম্বার 7 কি ছিল বলো তো? নাম্বার 7 ছিল উইদিন। এই উইদিনের মূল অর্থটা কিন্তু দাঁড়ায় হচ্ছে মধ্যে। মধ্যে ব্যবহার করতে আমরা উইদিন ব্যবহার করব। তো চলো একটা এক্সাম্পল হয়ে যাক। একটা এক্সাম্পল যদি দেই, দেখো যে she will come within 5 PM, অর্থাৎ সে 5টার মধ্যে আসবে, বিকাল 5টার মধ্যে আসবে। PM তো ব্যাপারটা জানো, তাই না? রাত 12টা 1 থেকে
সকাল 11:49 পর্যন্ত, বা কমনলি আমরা যেভাবে বলি রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত হচ্ছে AM, এর বাকি পরের সময়টা হচ্ছে PM। সো বিকাল 5টা দেখতে পাচ্ছ। তো কি বললাম যে উইদিন মানে যেটা বলছে মধ্যে, শি উইল কাম উইদিন 5 PM, অর্থাৎ সে 5টার মধ্যে আসবে। এই মধ্যে অর্থে উইদিন ব্যবহার করা হয়েছে। নাম্বার আমাদের প্রিপারেশনটা ছিল সেটা হচ্ছে অর্থাৎ যার অর্থটা দাঁড়াবে দ্বারা, প্রিপারেশন হচ্ছে বাইয়ের অর্থ হচ্ছে দ্বারা, হ্যাঁ বায়ের অর্থ দ্বারা, এবং আরেকটা হচ্ছে বায়ের অর্থ হতে পারে পাশে বলতেও কিন্তু বাই ব্যবহার করা হয়। যেমন দ্বারা দিয়ে যদি একটা লাইন লিখি, যেটা আমরা যেমন দ্য ওয়ার্ক ইজ ডান বাই হিম, কাজটি তার দ্বারা করা হয়েছে। কাজটি কে করেছে? সে করেছে। এই যে তার দ্বারা যে কাজটা করা হয়েছে, এই দ্বারা অর্থে আমরা এখানে বাই ব্যবহার করলাম। ক্লিয়ার? এখন ওই যে পাশে বললাম, সেই পাশে অর্থে কি হবে? ধরো তাহলে একটা এক্সাম্পল হোক, সেটা হচ্ছে যেমন শি স্যাট বাই ফায়ার, অর্থাৎ সে আগুনের, এই যে বাই ফায়ার মানে হচ্ছে আগুন দ্বারা না পাশে, সেই আগুনের পাশে বসেছিল। এই পাশে অর্থে আমরা বাই ব্যবহার করলাম। সো বাইয়ের ব্যবহারগুলো দাঁড়ালো কি? মূলত দ্বারা এবং পাশে। নাম্বার 9, দেখো নাম্বার 9 কি ছিল? নাম্বার 9 কি ছিল বলতে পারবে? নাম্বার 9-এর প্রিপোজিশনটা ছিল টু। 9 ছিল হচ্ছে টু মানে হচ্ছে বরাবর বা প্রতি। এই ক্ষেত্রে আমরা টু শব্দটা ব্যবহার করি। যেমন দেখো যে আমরা স্কুলে হেডমাস্টার বা কলেজের প্রিন্সিপালের কাছে যে অ্যাপ্লিকেশন লিখি, সেটা এরকমভাবে লিখি না, রাইট, ধরো একটা কোশ্চেন করা হয় কীভাবে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইয়োর প্রিন্সিপাল, এই তো লিখি, তাই না? এই দেখো টু ইয়োর প্রিন্সিপাল মানে হচ্ছে তোমার প্রিন্সিপাল টু ইয়োর প্রিন্সিপাল, অর্থাৎ তোমার প্রিন্সিপাল বরাবর একটা চিঠি একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হচ্ছে। এই যে বরাবর, এই ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। সাধারণত টু এর ইউজটা মূলত এটাই দাঁড়ায়। এরপরে দেখো নাম্বার 10 কি ছিল? নাম্বার 10-এর যে প্রিপোজিশনটা ছিল সেটা হচ্ছে আফটার মানে হচ্ছে আফটারের একেবারে প্রাথমিকভাবে যে শব্দটা মাথায় আসবে সেই শব্দটা হচ্ছে পরে। তো পরে ছাড়াও কিন্তু আরেকটা আছে, যেমন ধরো পেছনে অর্থেও কিন্তু আফটার ব্যবহার হয়। ধরো কেউ কোনো কিছু পেছনে দৌড়াচ্ছে, বা একটা মানুষ একটা চোরের পেছনে দৌড়াচ্ছে, যদি একটা লাইন লিখে যেমন দেখো যে হি রানস আফটার মানি, অর্থাৎ সে টাকার পেছনে দৌড়াচ্ছে, অর্থাৎ সে টাকা ইনকাম করার জন্য একেবারে দিনের রাতে দৌড়ে বেড়াচ্ছে। তো এই যে হি রানস আফটার মানি, অর্থাৎ এই পেছনে অর্থে এখানে আফটার ব্যবহার করা হয়েছে, পরে অর্থে না, কিন্তু পেছনে অর্থে আমরা আফটার ব্যবহার করেছি। তো স্টুডেন্টস, আমরা আজ কী করলাম? প্রিপোজিশনটা ইন্ট্রোডিউস করলাম, অর্থাৎ প্রিপোজিশন কাকে বলে জানলাম, প্রিপোজিশন কত প্রকার জানলাম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রিপোজিশনগুলো আছে সেই প্রিপোজিশনের লিস্ট কি কয়টা ছিল? প্রিপোজিশন গুরুত্বপূর্ণ 10টি ছিল না, আজকে আমি 10টি দেখিয়েছি, আরও 10টা কিন্তু হাতে রইল। অর্থাৎ লিস্টে প্রথমে আমি তোমাদের কিন্তু 20টি প্রিপোজিশন দেখিয়েছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো ধারাবাহিকভাবে নেক্সট ডে আমি আরও 10টা প্রিপোজিশন দেখাবো। সো বুঝতেই পারছো আজকে ক্লাস এই পর্যন্তই। আজকে 10টা প্রিপোজিশন ভালো করে দেখো, বোঝো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে, অথবা নেক্সট ডের ক্লাসে, দ্যাট মিনস দ্য ক্লাস নেক্সট উইক সানডে অ্যান্ড 9:50
AM, AM কিন্তু সকাল, তাই তো, যেটা বলেছিলাম একটু আগে। তো ওই দিন ক্লাস আবার পরের ক্লাসে আমি বাকি যে 10টা প্রিপারেশন আছে ওটা শেষ করে যদি পারি একটা প্যাসেজ শুরু করবো, আমরা প্র্যাকটিস করবো। সো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। যারা আমার ক্লাস দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল।